কুমিল্লার মুরাদনগরে মা ও দুই সন্তানকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ৮ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গ্রেপ্তার আসামিদের মধ্যে বাচ্চু মিয়া হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন আমাদের ডেপুটি চিফ রিপোর্টার দাউদ খান। দাউদ খান, আপনাকে স্বাগত। থমথমে অবস্থা, এলাকা জনমানব শূন্য গত ৩ দিন ধরে আমরা বলছি। এখানে ওই যে হয় না যে অজ্ঞাত অনেককে আসামি করে মামলা করার কারণে এই ভয়টা তো থাকেই। সেক্ষেত্রে পুলিশের কাছে সাথে কথা বলেছেন কিনা যে যারা অজ্ঞাত, যারা আসলে অপরাধী নয়, তাদেরকে যেন কোনো কারণে হয়রানি করা না হয়? আর গোটা পরিস্থিতি তো জানাবেনই। শুরুতে পরিস্থিতির কথা যদি বলি, গত ৩ দিন ধরে আসলে বড়বাড়ি যে এলাকাটি রয়েছে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। কারণ যেহেতু একটি মামলা হয়েছে, সেখানে ৬৩ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে অনেকেই কিন্তু অজ্ঞাত। সুতরাং স্বাভাবিকভাবেই যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু গ্রেপ্তার আতঙ্কে তারা আসলে এলাকা ছেড়ে চলে গেছে। আমরা যদি প্রতিটি এলাকার কথা যদি বলি, প্রতিটি বাড়িতে আসলে যাওয়া সেভাবে সম্ভব হয়নি। তবে এলাকাগুলো যতটুকু ঘুরে দেখা গেছে যে নারীদের সংখ্যা কিছুটা থাকলেও পুরুষ মানুষের সংখ্যা একেবারেই কমে গেছে এবং সকলেই কিন্তু বিভিন্ন এলাকাতে গিয়ে অবস্থান নিয়েছে। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে পুলিশ কি বলছে, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আসলে যে মামলাটি হয়েছে সেখানে অজ্ঞাতনামা আসামিদেরকে করা হয়েছে অনেককেই। সুতরাং মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষকে তারা আহ্বান করেছেন যেন দ্রুততম সময়ের মধ্যে তারা এলাকায় ফিরে আসে এবং তারা বারবার আশ্বস্ত করার চেষ্টা করছেন যে কোনো নিরপরাধ মানুষ এই ঘটনাতে আসলে ভুক্তভোগী হবেন না এবং কাউকে আসলে এই ঘটনাতে আসামি করা হবেন না, সেই কথাটি তারা বলেছেন। তবে ওসির সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি আসলে বেশ কয়েকজন নিরপরাধ ব্যক্তিকেও এখানে আসামি করা হয়েছে। যেহেতু আসলে বেশ কয়েকদিন ধরেই মুরাদনগর যে এলাকাটি রয়েছে অর্থাৎ উপজেলাটি রয়েছে, সেখানে বেশ কয়েকটি ঘটনাতে আপনি জানেন যে পুরো বাংলাদেশে আসলে আলোচনার সৃষ্টি হয়েছে। এর আগে ধর্ষণকাণ্ডের ঘটনা দেখেছেন, পরবর্তীতে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনাটি দেখলেন। এখানে কিন্তু পরবর্তীতে দেখা যায় এই ধরনের ঘটনার পরে এটি এক ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটে চলে যায়, অর্থাৎ রাজনৈতিক ট্যাগের এক ধরনের এখানে আলোচনা সৃষ্টি হয়েছে, অর্থাৎ একে অন্যের উপরে দোষ চাপানোর একটি বিষয় এখানে এসেছে। আপনি হয়তো বা দেখেছেন যে এখানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনি কিন্তু এই এলাকার একজন বাসিন্দা এবং একই সাথে সাবেক বিএনপি থেকে আসলে বেশ কয়েকবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন কাইকোবা, তারও কিন্তু এলাকা এটি রয়েছে। সুতরাং আগামী নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষ বলছে যে এক ধরনের দ্বন্দ্ব এখানে কিন্তু চলছে। সুতরাং এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও পরবর্তীতে এই ঘটনাগুলোকে রাজনীতিকরণ করার এক ধরনের চেষ্টাও কিন্তু করা হচ্ছে, সেটিও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনা প্রসঙ্গে যদি বলি জুয়েল, আমরা সকাল থেকে আসলে সাধারণ মানুষের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যেহেতু মানুষজন আসলে অনেকটাই আতঙ্কে ঘর ছাড়া, সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে একেবারে এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং যারা ভিকটিম হয়েছেন অর্থাৎ যে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই পরিবারের অনেকেই মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত এবং তারা বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে আটক হয়েছেন, পাশাপাশি জামিনে বের হয়ে এসে আবারও মাদক ব্যবসার সাথে যুক্ত হন। সুতরাং সাধারণ মানুষের এই পরিবারটির প্রতি এক ধরনের ক্ষোভ ছিল এবং যেদিন এই ঘটনাটি ঘটে, অর্থাৎ যে চেয়ারম্যানের কথা বলা হচ্ছে কিংবা ইউপি সদস্যের নাম এখানে উঠে এসেছে, তারা দুজনই আসলে ওই বাড়ির সামনের যে দোকান রয়েছে সেখানে বসেছিলেন এবং ওই পরিবারের একজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে এক ধরনের হাতাহাতির ঘটনা ঘটেছিল। পরবর্তীতে স্থানীয় যারা সাধারণ মানুষ রয়েছেন আসলে তারা অনেকটা ক্ষিপ্ত হয়ে যান, যেহেতু তারা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। সুতরাং সকলে মিলে আসলে ওই বাড়ির উপরে হামলা করে বসে এবং পরবর্তীতে দেখা যায় যে সাধারণ মানুষের হাতে এই ৩ জন আসলে নিহত হয়েছেন। মূলত এই ঘটনাটি ছিল আমরা যতটুকু আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে জানতে পেরেছি। তারপরেও তারা বলছেন যে যেহেতু আসামি গ্রেপ্তার হচ্ছে, যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে, সুতরাং পরবর্তীতে হয়তো বা এটির আরও অধিকতর তদন্ত হবে, তখন জানা যাবে আসলে এই ঘটনাতে কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে কিনা কিংবা সাধারণ নিরাপদ মানুষ যেন এই ঘটনাতে জড়িত হয়ে না পড়ে, অর্থাৎ কারো নাম যেন জড়ানো না হয়, সেই বিষয়টিও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন। আরেকটি বিষয়, যেহেতু এখনও আসলে থমথমে অবস্থা বিরাজ করছে, মানুষের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে, সে লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ এখনও করে যাচ্ছেন। জুয়েল। দাউদ খান, অনেক ধন্যবাদ আপনাকে। সংখ্যানুপাতিক পদ্ধতি এবং জাতীয় এর আগে স্থানীয় নির্বাচন জামায়াতের দলীয় এজেন্ডা, একে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলা ঠিক হবে না। রাজধানী গুলশানে এক আলোচনা সভায় কথা বলেছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জানিয়েছেন ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে তাদের কোনো আপত্তি নেই, তবে যেনতর নির্বাচন চায় না জামায়াত। আমরা বলেছি যে ডিসেম্বর থেকে এপ্রিল, এর মাঝে ফেব্রুয়ারি এখানে কন্টেইনড, সুতরাং এখানে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যে বিষয়টি আমরা বলছি, আমাদের আমিরও গতকাল বলেছেন
যে যেন একটা ইলেকশন আমরা চাই না। সীমান্তে বিএসএফ এর আগ্রাসন মেনে নেওয়া হবে না। জুলাই পদযাত্রার কর্মসূচিতে একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পদযাত্রার ৬ষ্ঠ দিনের কর্মসূচি শুরু হয় চাঁপাইনবাবগঞ্জ থেকে। জুলাই আন্দোলনের প্রাণকেন্দ্র শান্তি মোড় থেকে পদযাত্রা নিয়ে বাতেনখা মোড়, নিমতলা মোড়, বড় ইন্দারা মোড়, গাবতলা, মার্কেট চত্বর হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে আসেন নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের আগে বিচার এবং সংস্কার হতে হবে। সীমান্তে ভারতের বাহাদুরির দিন শেষ উল্লেখ করে বলেন, যদি আর কাউকে হত্যা করা হয় তাহলে সীমান্তে লং মার্চ হবে। আরও বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ সহ সারা দেশে শিক্ষা, চিকিৎসা সহ সব বৈষম্য দূর করার স্বপ্ন দেখে এনসিপি। এরপর বিকেলে রাজশাহীর গোদাগাড়িতে পৌঁছায় পদযাত্রাটি। সেখানেই 0 পয়েন্টে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে দিনের কর্মসূচি। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পরিতোষ অধিকারী। পরিতোষ অধিকারী, সমাবেশের কি অবস্থা? সমাবেশ সম্ভবত এখন শুরু হয়নি, র্যালিতে আছেন আপনি, পদযাত্রায়, বলুন আমাদেরকে। হ্যাঁ জুয়েল, আমরা এই কিছুক্ষণ আগেই রাজশাহী থেকে নেতৃবৃন্দ, এনসিপির যারা নেতা রয়েছেন, নাহিদ ইসলাম, তারপরে আব্দুল্লাহ হাসনাত, তারপরে সার্জিস আলম সহ যারা কেন্দ্র থেকে এসেছেন তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছেছেন এবং তারা এই যে যাত্রা শুরু করেছেন। আমি একটু চলতেই নেতৃবৃন্দের সাথে একটু কথা বলতে চাই। আপু, বলবেন আপনারা এখনো পর্যন্ত কি বার্তা দিয়ে যাচ্ছেন এবং দিতে পেরেছেন? আমরা শুনছি মানুষের কাছ থেকে মানুষের সমস্যার কথা, মানুষের আশার কথা, স্বপ্নের কথা, এবং তাদের আকাঙ্ক্ষাই যাতে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে প্রতিফলিত হয় সেই জন্য আমাদের এই দেশ গড়তে জুলাই পদযাত্রা। স্পেসিফিক্যালি আমরা বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবি নিয়ে মানুষের সাথে কথা বলছি, এবং কথা বলে যেটা দেখছি এটা আসলে শুধুমাত্র আমাদের একার দাবি না, অনেকেরই দাবি যে বাংলাদেশে যেই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে, গুম খুন হয়েছে, সেটার বিচার সবাই চায়। বাংলাদেশটা যাতে দুর্নীতিমুক্ত হয়, সংস্কার হয়, যেখানে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নাগরিকের অধিকারগুলো সংরক্ষিত রাখবে, সমুন্নত রাখবে, এটা সবারই চাওয়া। ধন্যবাদ। এখন নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় কিন্তু থামছেন, থেমে লোকজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। শুভেচ্ছা বিনিময় করতে করতে তারা তাদের বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন যে তারা এই যে র্যালি তারা শুরু করেছেন, যে জুলাই যাত্রা শুরু করেছেন, সেই জুলাই যাত্রার মাধ্যমে লোকজনকে আরো উদ্বুদ্ধ করা এবং সামনে একটি ভালো দিনের আশায় লোকজনকে বারবার বলছেন যে তারা যেন আগের যে আন্দোলন, জুলাই আন্দোলন, সেটি যেন তারা ভুলে না যায় এবং যতজন যোদ্ধা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের কথা যেন কেউ ভুলে না যান এবং সামনে একটা সুদিনের অপেক্ষায় একটা নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে সেটি যেন অব্যাহত থাকে, এই জন্য সকলের সহযোগিতা কিন্তু তারা কামনা করেছেন। এবং এটি কিন্তু কয়েকটি দলে ভাগ হয়ে এই র্যালিটি ধীরে ধীরে চলে আসছে রাজশাহী রেলগেট থেকে, একেবারে চলে যাবে 0 পয়েন্ট পর্যন্ত। সেই পর্যন্ত গিয়ে আবারও তারা সেখানে 0 পয়েন্টে একটি সমাবেশ করবেন। সেই সমাবেশে কিন্তু যারা ঢাকা থেকে এসেছেন তারা কিন্তু বক্তব্য রাখবেন সেখানে, এবং এই বক্তব্যের মধ্যে দিয়ে আজকে এই পথসভা হবে। সেই পথসভার মধ্যে দিয়ে রাজশাহীতে যে তাদের কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা শেষ করবেন এবং আগামীকাল কিন্তু তারা নাটোরে যাবেন এবং এর পরবর্তীতে আরো যদি কোনো আপডেট থাকে সেই পর্যন্ত আমরা জানিয়ে দিতে পারবো। পরিতোষ অধিকারী, আপনাকে অনেক ধন্যবাদ। রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পরিতোষ অধিকারী। রাজধানী গুলশানের একটি হোটেলে জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। বিশ্বাস করি যে আমরা এই আলোচনার মধ্য দিয়ে, তর্ক বিতর্কের মধ্য দিয়েই আমাদের সেই জায়গাটা আমরা পৌঁছবো যেখান থেকে আমরা সত্যিকার অর্থে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করবার জন্য একটা সঠিক পথ খুঁজে বের করতে পারবো। এখানে খুব ইম্পর্টেন্ট কথা যেটা আমরা মনে করি, যেটা খুশি ভাই বলেছেন, আসলে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস গুলোকে আমাকে শক্তিশালী করতে হবে এবং এটাকে শক্তিশালী করতে যদি পারি তাহলে আমি জাতীয় নিরাপত্তাকেও আমি নিশ্চিত করতে পারবো এবং আমার অন্যান্য বিষয়গুলোকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি সেই কারণেই বক্তব্য দীর্ঘ না করে শুধু এটুকুই বলতে চাই যে আসুন আজকে কোনো নেতিবাচক চিন্তা না করে আমরা সবাই একমত হয়ে এই যে সামনে যে সময়টুকু যে খুব দ্রুত আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জিততে চাই,
সেখানে আমরা যেন দ্রুত যেতে পারি, তার জন্য আমরা সবাই যেন কাজ করি। প্রশ্নটা হচ্ছে গণতন্ত্রে ফিরে যাওয়া, প্রশ্নটা হচ্ছে গণতন্ত্রের উত্তরণ ঘটানো, প্রশ্ন হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করা। আপনারা রাষ্ট্র ব্যবস্থা মেরামতের কথা আমরা বলেছি, এটা তো অনেক আগেই বলেছি আমরা। আপনার সেই 2016 সালে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলেছি। আমরা 2023 সালে 31 দফার কথা বলেছি, যেখানে আপনার পুরো রাষ্ট্র সংস্কারের কথা বলেছি। কোথায় প্রবলেমগুলো হচ্ছে আমি বুঝতে পারি না। আমার কাছে মনে হয় যে আমাদের চিন্তা ভাবনার মধ্যে এই জায়গাটাতে আমাদের এক হওয়া দরকার, যে আমরা সবাই এক হয়ে আমাদের রাজনৈতিক দল, যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের তো বিভিন্ন মত থাকবেই, সেই মতগুলোকে আমরা এক জায়গায় নিয়ে এসে আমরা অন্তত এক জায়গায় আসি, যে আমরা গণতন্ত্রে ফিরে যাব, একটা জনগণের ক্ষমতায়ন করব, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেব, সে তার 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 ভোট প্রদানের মধ্য দিয়ে তার সেই মতকে প্রতিষ্ঠিত করবে এবং সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাব। এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব শেষে রাতে দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। রাত 1:30টায় ঢাকায় পা রাখবেন আফিদা, ঋতুপর্ণারা। এশিয়ান কাপের মূল মঞ্চ নিশ্চিত করায় দেশে ফেরার পরই ফুটবলারদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রাত 2:30টায় রাজধানীর হাতিরঝিলে এই আয়োজন করা হবে। সংবর্ধনার এলাকায় আছেন, হাতিরঝিলে এমফি থিয়েটার এলাকায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি কনক মাহমুদ। তার কাছ থেকে জানবো সেখানকার খবরাখবর। কনক, আপনার কাছ থেকে শুনি প্রস্তুতির খবর, পাশাপাশি এত রাতে সংবর্ধনা যারা নিতে আসবেন, তাদের যারা সংবর্ধনা দেবেন, মানে আপনি আমি দর্শক, তাদেরকে পাওয়া যাবে তো? মজুমদার জুয়েল, শুরুতেই জানাতে চাই সংবর্ধনার খবর যদি জানতে চান আমি ঠিক সেখানেই আছি, যেখানে আজকে রাত 2:30টায় সংবর্ধনা অনুষ্ঠানটি হবে। সেই নারী ফুটবলারদেরকে সংবর্ধনাটা দেওয়া হবে যারা প্রথমবারের মতো নারী এশিয়া কাপে কোয়ালিফাই করে, একেবারে প্রথমবারের মতো বাছাই পর্বে অংশ নিয়ে কোয়ালিফাই করে তারা দেশে আসছেন। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আজকে রাত 1:30টার দিকে তাদের ফ্লাইটটা নামবে এবং তার 1 ঘন্টা পরেই তাদেরকে হাতিরঝিলে চলে আসতে হবে, সেখানে অনুষ্ঠানটি হবে। এখানে সংবর্ধনার যে আয়োজনটা বলা হচ্ছে একেবারে খুব শেষ মুহূর্তে এই ভ্যানুটি নির্বাচন করা হয়েছে। বাফুফে যেটা বলছে, আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মঞ্চ কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে, ইতিমধ্যে যে জায়ান্ট স্ক্রিন সেটা প্রস্তুত করা হয়েছে এবং এই যে সংবর্ধনা স্থল এর বাইরেও কিন্তু একটা জায়ান্ট স্ক্রিন প্রস্তুত করা হয়েছে। এছাড়া এখানে একটা লেজার কিংবা লাইটিং এর একটা ব্যবস্থা থাকবে। তবে আমরা যেটা কনফার্ম হতে পেরেছি, আতশবাজি থাকছে না, তবে পাইরো কিংবা যে কনফিতি সেই আয়োজনগুলো থাকবে। এছাড়া খুব সাধারণ একটা সাদামাটা একটা আয়োজনের কথা বলা হচ্ছে বাফুফে থেকে। এই তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, সংবর্ধনা দেওয়া হবে। সেখানে আমরা বেশ কিছু বড় নাম শুনতে পেয়েছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা থাকবেন, সভাপতি তাবিতাউল তিনিও থাকবেন, সাথে বাংলাদেশ সরকারের যে কিছু উপদেষ্টা থাকতে পারেন, সেখানে মোস্তফা সরোয়ার ফারুকী, তার নাম আমরা শুনতে পেরেছি। তবে হ্যাঁ, আপনি যেটা প্রশ্ন করলেন যে হ্যাঁ এই সংবর্ধনাটা মানে এত রাতে কেন এইখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আপনি জানেন যে এটি হাতিরঝিল এলাকার মধ্যে এবং এখানে নিরাপত্তার নিয়ে নানা রকম অনেক ঘটনাই ঘটে সন্ধ্যের দিকে, রাতের দিকে, এমন গভীর রাতে এখানে যারা অনুষ্ঠানে আসবেন, যারা ফুটবলার, আমি বিশ্বাস করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের নিরাপত্তার সব রকম ব্যবস্থাই করবে। যদিও সেরকম মেজারমেন্ট আমরা এখনো দেখিনি এই সংবর্ধনা স্থলে দাঁড়িয়ে। কিন্তু একটা ব্যাপার যে যারা আসবেন এই যে সংবর্ধনা স্থলে দেখতে, যে নারী ফুটবলারদেরকে কিভাবে সংবর্ধনাটা দেওয়া হয়, তাদের নিরাপত্তা কিভাবে দেওয়া হবে, এত রাত্রেবেলা রাত 2:30টার দিকে আপনি তাদের নিরাপত্তাটা কিভাবে দিবেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আরো বড় ব্যাপার হচ্ছে এই যে এমপি থিয়েটার যে ভেন্যুটা রয়েছে, এই জায়গাটা কিন্তু বেশ পুরনো, এখানে বেশ কিছু জায়গায় কিন্তু ভাঙাচোরা রয়েছে। সেখানে যারা কিনা এই আয়োজনটা দেখতে আসবেন তাদের এই ভেন্যুতে তাদের নিরাপত্তাটা কিভাবে নিশ্চিত করা হবে। এবং যে বাফুফের যে ক্রাউড ম্যানেজমেন্ট আমরা রিসেন্টলি দেখেছি, তারা জাতীয় স্টেডিয়ামে কিন্তু অনেক সময় ক্রাউড ম্যানেজমেন্টটা করতে পারে না, রিসেন্ট কিছু হিস্টোরি বলে। এইখানে ক্রাউড ম্যানেজমেন্টটা কিভাবে করবে সেটা একটা ব্যাপার। তবে ফুটবলাররা, এখানে 2জন ফুটবলার রয়েছে, ঋতুপর্ণা এবং মনিকা, তারা কাল ভোরে 7টার দিকেই চলে যাচ্ছেন ভুটানে লিগ খেলতে। এতটা কম সময়ের মধ্যে তারা 6.5 থেকে 7 ঘন্টার জার্নি করে এখানে আসবেন। এই অনুষ্ঠানটা শেষে তাদেরকে আবার ফ্লাইটে উঠতে হবে ভুটানের। তাদেরও ফুটবলারদেরও কিন্তু ফ্যাটিগের একটা প্রশ্ন এসে পড়ে যে এই ফুটবলাররা আসলে কিভাবে তাদের রিকভারিটা করবেন এত বড় একটা আয়োজনের যে ধকল সেটা পেছনে ফেলে। জুয়েল, কনক মাহমুদ, ধন্যবাদ আপনাকে। তারপর আমরা আশা করি মানুষ আসবে, তাহলে সংবর্ধনাটা হবে, যত কষ্টই হোক, যেহেতু একটা বড় অর্জন, আমরা চাই এটা সুন্দর অনুষ্ঠান হোক। তাদের অন্তত একটু যাতে একটু কষ্টটা কম হতো, তাহলে অনেক ভালো হতো। অনেক ধন্যবাদ আপনাকে।